এবার যাব নারায়ণগঞ্জের শীতলক্ষা পার্ক এসে, নারায়ণগঞ্জের অন্যতম সুন্দর জায়গা মুঘল আমলে নির্মিত সোনাকান্দা দুর্গে। সাইকেল চালাবো এমন গ্রামীণ সুন্দর রাস্তা দিয়ে, যাব সাবদি ফুলের বাগানে। সেই সাথে যাব স্বাধীন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ এর সমাধি, যেটি মোগরাপাড়ায় অবস্থিত। আর যাব আমার পছন্দের একটি জায়গা মুঘল আমলে নির্মিত পানামা নগরে। শুভ সকাল, বিসমিল্লাহির রহমানির রহিম। ফয়েজ ট্রাভেল ডায়েরি থেকে স্বাগত। আজকে যাচ্ছি নারায়ণগঞ্জের মুন্সিগঞ্জের দিকে। সোনাকান্দা মুন্সিগঞ্জ কয়েকটা কেল্লা আছে এখানে, ইচ্ছা আছে পানগাঁও যাওয়ার, যাব। নারায়ণগঞ্জ যেহেতু জাহাজ শিল্পের জন্য বিখ্যাত, তাই জায়গায় জায়গায় নদীর পাড়ে এমন সব পুরাতন জাহাজ দেখা যায় যেগুলো হয়তো সম্পূর্ণভাবে তৈরি করা হয় নাই, এখনো পড়ে আছে। এগুলো দেখতে খুব ভালোই লাগে, ছবিতেও খুব ভালো আসে। তাই আমরাও কিছু সুন্দর সুন্দর ছবি তুলি নদীর পাশে, এমন সুন্দর দৃশ্য দেখি। শীতলক্ষা পাহাড় থেকে মাত্র হাফ কিলো দূরেই সোনাকান্দা দুর্গ অবস্থান। সোনাকান্দা দুর্গ মুঘল আমলে নির্মিত একটি জলদুর্গ। এটি 1965 সালের দিকে তৎকালীন বাংলার সুবাদার মীর জুমালা কর্তৃক নির্মিত হয়েছে ধারণা করা হয়। এটি নারায়ণগঞ্জ জেলার বন্দরের উপজেলায় শীতলক্ষা নদীর পূর্ব তীরে অবস্থিত। 16 শতকের দিকে জাহাঙ্গীরনগরের বর্তমান ঢাকাকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করতে কিছু স্থানে 3টি জলদুর্গ নির্মাণ করা হয়েছিল, এবং তারই একটি হলো সোনাকান্দা দুর্গ। এই দুর্গ নির্মাণের তারিখ সম্বলিত কোনো শিলালিপি পাওয়া যায়নি, তবে ঐতিহাসিকবিদদের মতে এটি 1660 থেকে 1663 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল। দুর্গটিতে রয়েছে ইস্ট নির্মিত পোড়া দেওয়াল, একটি বিশাল কামান প্ল্যাটফর্ম এবং উত্তরমুখী একটি প্রবেশ তোরণ। দুর্গটি মূলত 2টি প্রধান অংশ লক্ষ্য করা যায়। এক, আত্মরক্ষামূলক প্রাচীর, এর বিশাল আয়তন 3.05 মিটার উচ্চতা সম্পন্ন, এবং যার মধ্যে গোলা নিক্ষেপের জন্য বহু সংখ্যক প্রশস্ত অপ্রশস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে। সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপনা হচ্ছে দুর্গের বিশাল কামান প্ল্যাটফর্ম। গোলাকার কামান প্ল্যাটফর্মে একটি সিঁড়ি রয়েছে। কিছু কিছু মানুষ বিশ্বাস করত যে দুর্গের ভিতরে গুপ্ত সুড়ঙ্গ দিয়ে সোনারগাঁ এবং ঢাকা লালবাগ কেল্লার সাথে সংযোগ ছিল। এই যে আমাদের প্রত্নতত্ত্ব কি জানি প্রত্নতত্ত্ব গবেষক আসছে, গবেষণা করে দেখবে এখানে। এরপর বেশ কিছুক্ষণ সময় পার করে চলে যায় আমাদের দ্বিতীয় গন্তব্যে সাবদি ফুলের বাগান খোঁজার উদ্দেশ্যে। গ্রামীণ এমন সুন্দর রাস্তা দিয়ে যেতে খুব ভালো লাগছিল। সাইকেলিংকে ভালোবাসি মূলত। এই যে গ্রাম ও প্রাকৃতিক পরিবেশের সুন্দর চলে আসতে পারি যে কোনো সময় অলিগলি দিয়ে। আমরা চলে আসছি সাবদি, আমাদের দ্বিতীয় যে পয়েন্ট, এটা এখান থেকে নদী পার ধরে আমরা চালাবো সাবদি ফুলের বাগান, যেটা খুঁজে বের করবো। এটা নদী, এই যে পাশ দিয়ে নদীর পাশ দিয়ে চালানোর মজাটা অন্যরকম। সাইকেল চালানো, কত সাইকেল দিয়ে হইলে এরকম সুন্দর জায়গাতে আসা যায়, দেখা যায় কত সুন্দর দৃশ্য। হ্যাঁ, যান, যা মন চাই বুকে পারবেন। চলতে চলতে এমন সুন্দর একটি মিনার দেখি, মিনারটি আমার কাছে খুব ভালো লাগছে। আমরা চলে আসি সাবদি ফুলের বাগানে। এটি ঠিক সাবদি বাজারের থেকে বাম দিকে একটা রাস্তা গেছে, সেই পাশে গেলেই অবশ্যই সাবদি বাজারে যাই জিজ্ঞেস করবেন যে সাবদি ফুলের বাগানটা কোন দিকে। এখন আর আগের মতো সাবদিতে ফুলের চাষ এত হয় না, মোটামুটি হয়, তাও বেশ কিছু ফুল পেয়েছি। আরও হয়তো বা লাগাচ্ছে, সামনে আরও অনেক ফুল ফুটবে। 21 ফেব্রুয়ারির জন্য লাগিয়েছিল।
এই যে সব দেখছেন এগুলো সবই কিন্তু ফুলের চারা, ফুল গাছ লাগানো হয়েছে এবং একসময় হয়তো দেখতে আরো সুন্দর থেকে সুন্দর হবে। এটা ডালিয়া ফুল, খুব সুন্দর দেখতে। এবার অনেক ফুলের চাষ কম হয়েছে, অনেক কম হয়েছে, আর গরমও পড়ে গেছে বেশি অনেক রকমারি ফুল এখানে। এই ফুলগুলো নিশ্চয়ই অনেকে ছিলেন, আমি এটার প্রপার নামটা ঠিক জানি না আসলে, যদি আপনি জানেন তাহলে কমেন্টে জানান। এই যে যত দূর দেখতেছেন সব এগুলো গাঁদা ফুল। অনেক আসছে সাপ দিয়ে এখানে সাইকেল চালায় সে দেখার জন্য। অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার, সাপ দিয়ে ফুলের বাগানটা দেখবো ছিল। এবার অনেক কম চাষ হয়েছে, তারপরও মাশাআল্লাহ মোটামুটি ভালোই আল্লাহর রহমতে দেখতে পারছি। অনেক দূর সামনে আগে গেছিলাম আমরা, তারপর আবার এই ফুলের বাগান দেখার জন্য আবার ব্যাক করছি এখানে। ফুলের বাগান দেখতেছেন, আপনারা চাইলে আসতে পারেন। হয়তো আর 1 মাসের মতো সর্বোচ্চ থাকবে, এরপরে ফুল আর থাকবে না। সব শীতকালীন ফুল, সব ব্যাপকভাবে এখানে চাষ হচ্ছে। আমি আর হানিফ ভাই আসছি সাইকেল। ঢাকা থেকে বেশি দূরে না, মাত্র 30 কিলোর মতো না, বাইকে সহজে আসা যায়। এগুলো আমরা আসছি। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা ঐতিহাসিক পানামায় নগরী মুগরপাড়া এলাকায় বাংলার স্বাধীন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। এখানে লেখাটা ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছিল না, অনেক চেষ্টা করেছি পড়ার জন্য কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছিল না। ভিতরে একটা সাইনবোর্ড আছে, ওইটা দেখে আমরা এর ইতিহাস সম্পর্কে জানতে পেরেছি। মাদারে আসছি। এটা হয়েছে স্বাধীন সুলতান গিয়াসউদ্দিন আজমের সমাধি, মোগরাপাড়া, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। এই কবরটা 1920 সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রাচীন কীর্তি হিসেবে সংরক্ষিত ঘোষণা করা হয়। এই সৌধটি 1920 সালে সরকার কর্তৃক প্রাচীন কীর্তি হিসেবে সংরক্ষিত ঘোষণা করা হয়। আজম শাহ 1402 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এরপর আমরা চলে আসি পানামা নগর, আমার খুবই খুবই পছন্দের একটি জায়গা, যেখানে আমি প্রায় 4-5 বার আসি এবং সুযোগ পেলেই আবার ছুটে আসি। ঢুকতে গেটের মুখে আপনাদের সুন্দর একটি ফলক দেখা যাবে, যেখানে পানামা নগরের ইতিহাস লেখা আছে বই আকৃতির। এখানে আপনি বিস্তারিত পানামা নগর সম্পর্কে জানতে পারবেন। এটা মূলত দুপুর 1টা থেকে 1টা 30 পর্যন্ত বন্ধ থাকে। আমরা ঠিক ওই টাইমে যাই হাজির হই, যে কারণে আমরা ওই মুহূর্তে ঢুকতে পারি নাই, আমাদেরকে 30 মিনিট অপেক্ষা করতে হয়। এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন কখন গেলে সুবিধা হবে, কিভাবে কি করবেন, এখানে বিস্তারিত দেওয়া আছে। রবিবার এটা সাপ্তাহিক বন্ধ দিন। দেশি পর্যটকদের জন্য 20 টাকা, বিদেশি পর্যটকদের জন্য 300 টাকা এবং সার্কভুক্ত বিদেশি পর্যটকদের জন্য 100 টাকা। যেহেতু 30 মিনিট অপেক্ষা করতে হবে, খুব ভালো লাগে। টিকিট কাউন্টারের বাইরেও আরো 2-1টি স্থাপনা আছে, সেগুলো দেখে নেওয়া যায় ফাঁকে। এখানে প্রত্যেকটা স্থাপনা একটা থেকে আরেকটা সম্পূর্ণ ভিন্ন রকম, যা আপনাকে সম্পূর্ণরূপে মুগ্ধ করবে। এখানে গেলে অবশ্যই একটু সময় নিয়ে যাবেন, প্রত্যেকটা বিল্ডিং দেখবেন আস্তে ধীরে করে, প্রত্যেকটা সৌন্দর্য দেখতে পারবেন। বাথরুম আছে দেখেছিলাম না আপনারা? অনেকগুলোর ভিতরে প্রবেশ করা যায়, অনেকগুলোর ভিতরে প্রবেশ করা যায় না। অনেক সময় সরকারি কাজগুলো 1:30 বললেও দেখা যায় দেরি করে, ঠিক 1:30 এই কাউন্টার রয়েছে, আর আমরা টিকিট কেটে সহজে ঢুকে পড়েছি। এটা বিল্ডিং গুলো দেখেন একটা থেকে আরেকটা কত সুন্দর।
ছবি তোলার জন্য, ফটোগ্রাফির জন্য একটা বেস্ট জায়গা। হ্যাঁ, কিন্তু একটা জিনিস অবাক হই, এখানে ছোট ছোট এত দরজায় এগুলোতে কিভাবে প্রবেশ করেছে ঠিক জানি না আসলে। বানাইছিল তখন ছাদগুলো নির্মাণ করার কৌশলগুলো দেখে মুগ্ধ। পুরোটা ইট দিয়ে পানামা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড় নগর, খাসনগর, পানামা নগর। প্রাচীন নগরের এই 3 নগরের মধ্যে পানামা ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরানো অনেক ভবন রয়েছে যা বাংলা 12 বইয়ের ইতিহাসের সাথে সম্পৃক্ত। সোনারগাঁও 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। এই যে আসছি রাজাদের বাথরুম। এটা একটা টুটেল আছে তো, কি আছে সুন্দর এটা। না, এটা ইয়েদের আমলে ছিল, ইয়েদের আমলে ছিল সিস্টেমটা। ভালোই সিস্টেম। আপনি ভিডিও করেন? ডব্লিউ হান্টার এর অভিমত হলো, সুলতানি আমলে পানামা ছিল সোনারগাঁর রাজধানী, কিন্তু পানামায় সুলতানি আমলের তেমন কোনো স্থাপত্য নজর পড়ে নাই, তাই এই দাবিটির সত্যতা ঠিক প্রমাণিত হয় নাই। এক্ষেত্রে জেমস টেলস বলছে, সোনারগাঁর প্রাচীন শহর হলো পানামা। এই তত্ত্বটির সাথে বাস্তবের কোনো বিরোধ নেই। শহরটিতেও অপৌপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর, যার বেশিরভাগ বাড়ি 19 শতাব্দীর। মূলত পানামা ছিল বাংলার সেই সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল কলকাতা, ঢাকা, কলকাতা জুড়ে। তারাই গড়ে তোলে এই নগর। ভিতরে কেমন পানামা টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানামা সড়কের উত্তর পাশে রয়েছে 31টি বাড়ি আর দক্ষিণ পাশে আছে 21টি বাড়ি। বাড়িগুলোর অধিকাংশ আয়তাকার। উত্তর দক্ষিণে বিস্তৃত উচ্চতা 1 তলা থেকে 3 তলা। এখানে রয়েছে 3 তলা বাড়ি পর্যন্ত রয়েছে, 1 তলা থেকে 3 তলা পর্যন্ত বাড়ি রয়েছে। বাড়িগুলোর স্থাপত্যের ঔপনিবেশিক ছাড়াও মুঘল, গ্রিক ও গান্ধার স্থাপত্যশৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকলার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। প্রত্যেকটি বাড়ি এটা লইয়া মনে হয় 4 না 5 বার আসছি এখানে। আমার এই জায়গা ভালো লাগে সবসময়, বর্ষাকালে বেশি ভালো লাগে। আর মানে একটা গান, প্রত্যেকটা বাড়ি ব্যবহার উপযোগিতায়, কারুকাজে, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কৌশলতার ভরপুর। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই, লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকার্য। প্রায় প্রত্যেকটি বাড়ির খিলান এবং ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেখা যায়। বেশিরভাগ বাড়ির চারদিকেই ঘেরা টোপের ভিতরে আছে উন্মুক্ত উঠান। পানামা নগরীর পরিকল্পনাও নিখুঁত। বিল্ডিংগুলোর ভিতরে এত ঠান্ডা, অনেক মোটা দেওয়াল তো, রৌদ্র এখানে তো অনেক ঠান্ডা, শীতল একটা
ভালোই লাগে এই জায়গাটা আসলে অন্যরকমটাই আছে। সিঁড়ি কত খারাপ কিন্তু ছোট চিপায় যদি কিভাবে উঠতো ওখান দিয়ে। এটা তো কর্তৃপক্ষের দোষ। কর্তৃপক্ষ কেন এখানে একটা ডাস্টবিন দেয় নাই? আমাদের ওই দিয়েছিল ওই যে, আমাদের কোনো দোষ নেই। ও এখানে ডাস্টবিন ছিল তো না। আমরা তো ভালো বই, আমরা তো সভ্য, ঠিক না? ওই যে ওইটার কি জানি? ওইখানে ছিল, হ্যাঁ, ওই যে ইয়ের মতো কি জানি কয়টা রে? চিলে কোথায়? ওইখানে ছিল। এর মধ্যে যে এটার মধ্যে কি করে এখানে? এনে কি করে এখানে? এই যে দিতে পারবে খোলা দিয়ে উঠতেছিল। তো মজবুত অনেক শক্ত। হ্যাঁ খুলেন, যাবো না ওদিক যাবে বুঝছে যে হ্যাঁ এই যে সিঁড়ি রাস্তায় যে ওটা যাবে ওদিকে যাবে না হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ কত সুন্দর এই দেখেন, এদিকে আসেন। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে 2টি খাল ও 5টি পুকুর আছে। প্রায় প্রতিটি বাড়িতেই ছিল কুয়া বা কূপ। নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে করা হয় খালের দিকে ঢালু। প্রতিটি বাড়ি পরপর থেকে সম্মানজনক দূরত্ব রয়েছে। নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ, মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচাঘর, পান্থশালা, চিত্রশালা, খিঞ্জাখানা, দরবার কক্ষ ও গুপ্তপথ। এছাড়াও আছে 400 বছরের পুরানো টাকশাল বাড়ি। পঙ্খিরাজ খালের উপর 17 শতকে এই পুলটি নির্মিত হয়েছিল, যা আমিনপুর ও দুলালপুর গ্রামে সংযোগ রক্ষা হয়েছে। 3টি খিলানের উপর মূলত স্থাপত্য পুলের নিচ দিকে পণ্যবাহী নৌযান চলাচলের সুবিধা দিতে মাঝখানে খিলানটি কিছুটা উঁচু করে বানানো। 1977 খ্রিস্টাব্দে পুলটি সংস্কার কাজ চালানো হয়। আজকের মতো এখানে রাইড শেষ। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিও।